জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ফ্যাসিস্ট সরকারের বহু অপকর্মের ঘনিষ্ঠ সহচর কামরুল ইসলামের ভয়ঙ্কর অপকর্ম উঠে এসেছে, রিমান্ডে থাকছে বিশেষ প্রতিবেদন। এবং সর্বশেষ জানাবো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসিনার মন্ত্রী দীপু মনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী ফ্যাসিবাদের টানা 17 বছরের শাসনামলে যে কয়জন বেপরোয়া এমপি মন্ত্রী ছিলেন তাদের মধ্যে অন্যতম অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি হাসিনা সরকারের খাদ্যমন্ত্রী এবং আইন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন তিনি। বিচার বহির্ভূত হত্যা, গুম, মামলা, হামলা, বিরোধী দলমত দমন, সংবাদপত্রের ওপর সরকারি হস্তক্ষেপ, সাংবাদিকদের কণ্ঠরোধ, বিচারের নামে রাজনৈতিক হত্যা, অর্থ পাচার, আত্মসাৎ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, গণহত্যা ও প্রোপাগান্ডা সবকিছুর পেছনে মাস্টারমাইন্ড ছিলেন এই কামরুলি। অভিযোগ রয়েছে, আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতে অধিকাংশ কর্মচারীর নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ নিতেন তিনি। তার নিজের নামে রাজধানীতে রয়েছে বাড়ি, ফ্ল্যাট ও বেশ কয়েক কাঠা জমি। তিনি নিজ নামে ও সন্তানদের নামে দেশে বিদেশে গড়েছেন অঢেল সম্পদের পাহাড়। এছাড়া খাদ্যমন্ত্রী থাকাকালে ব্রাজিল থেকে নিম্নমানের গম কিনে আত্মসাৎ করেছেন সরকারের কোটি কোটি টাকা। কামরুল 1969 সালে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। এরপর আওয়ামী লীগ ঢাকা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। 2008 সালের নির্বাচনে ঢাকা 2 আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে মনোনীত হন। সে সময় আওয়ামী লীগ সরকার গঠন করলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে। তখন থেকে বিরোধী দলমত দমনের মহাস্ত্র হিসেবে কাজ করেন তিনি। অভিযোগ রয়েছে, আইন ও বিচার বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে তৎকালীন আওয়ামী লীগ গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার বিভাগ ও উচ্চ আদালতের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন তিনি। আইন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর অর্থাৎ 2009 সালের 16 আগস্ট এক বক্তব্যে অ্যাডভোকেট কামরুল বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে সাকা চৌধুরীকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। পরদিন কামরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, নতুন নতুন আরবাচিনরা আমাকে আদব শেখাতে চায়, তাদের বক্তব্যের জবাব আমি দিতে চাই না। পরদিন মঙ্গলবার সকালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যের জবাবে তাকে কুলাঙ্গার বলে কটাক্ষ করেন কামরুল ইসলাম। সেদিন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এসব কুলাঙ্গার রাজনীতিকে নোংরা করার জন্য যথেষ্ট। বর্তমানে সুষ্ঠু রাজনীতির যে সুবাতাস বইছে তা ধরে রাখতে সাকা চৌধুরীর মতো লোকদের রাজনীতি থেকে বের করে দেওয়া উচিত। 2014 সালে অনুষ্ঠিত 10ম সংসদ নির্বাচনে একই এলাকা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন। 2014 সালে তিনি খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন। খাদ্যমন্ত্রী থাকাকালীন পচা গম কিনে সমালোচনার মুখে পড়েন। এছাড়া নিজ নামে রাজধানীর 48/1 নম্বর আজগর লেনে 4 তলা বাড়ি নির্মাণ, মিরপুর আবাসিক এলাকায় 2টি ফ্ল্যাট, নিজ নামে মিরপুর হাউজিং এস্টেটে 4 কাঠা জমি, নিউ টাউনে 10 কাঠা জমি আর 2টি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি রয়েছে। নম্বর ঢাকা মেট্রো ঘ 15 থেকে 7707 এবং ঢাকা মেট্রো ঘ 12 থেকে 1435। তিনিও তার অন্যান্য আত্মীয় স্বজনের নামে বেনামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রচুর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। এছাড়া বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন বলেও দুদকের গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ায় তার দুর্নীতির প্রকাশ্য অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত নিয়েছে দুদক। অপরদিকে লক্ষ্মীপুর জেলার রামগতি পৌরসভার মেয়র মেজবা উদ্দিন মেজু মেয়র পদে নির্বাচিত হওয়ার পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজে, অনিয়ম ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব খাটিয়ে স্বনামে ও তার পক্ষে অন্য ব্যক্তিদের নামে প্রচুর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নগদ টাকা, অকৃষি জমি এবং স্ত্রীর নামে জমি, রামগতি পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প না করে ভুয়া বিল ভাউচার দেখিয়ে বিল উত্তোলন ও বিভিন্ন বাজারঘাট নিজস্ব লোকের কাছে ইজারা দিয়ে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেন। তার নিজ নামে, স্ত্রী ও অন্যান্য আত্মীয় স্বজনের নামে বেনামে সম্পদ অর্জন করেছেন মর্মে দুদকের গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হয়েছে। নেত্রকোনা জেলার মদন পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করে ও স্বজন প্রীতির মাধ্যমে দলীয় বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে অনিয়ম করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। মদনপুরে পৌরসভার হাটবাজার ও স্ট্যান্ডগুলো যথাযথ নিয়ম অনুসরণ না করে ঘনিষ্ঠজনদের নামে ইজারা প্রদান করেছেন। তিনিও তার ভাই মিলিতভাবে হাটবাজার ও স্ট্যান্ডগুলোর ইজারার অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। ক্ষমতার অপব্যবহার করে তিনি মদনপুরে পৌরসভার একাধিক জমি কয়েক কোটি টাকা দিয়ে ক্রয় করেছেন এবং একাধিক স্থাপনা নির্মাণ করেছেন।
তার গ্রামের বাড়িতে কোটি টাকা খরচ করে নির্মাণ করেছেন আলিশান বাড়ি। 2 কোটি টাকা দিয়ে নিজ বাড়িতে প্রায় 5 একর জায়গা ক্রয় করেছেন। 2017 সালের 19 আগস্ট খাদ্যমন্ত্রী থাকাকালীন কামরুল ইসলামের এক মন্তব্য দেশ জুড়ে আলোচনার সমালোচনার জন্ম দেয়। সে সময় তিনি বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সুপ্রিম কোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছিল রাজনৈতিক বিবেচনায়। উইকিপিডিয়ার তথ্য বলছে, ঢাকায় শান্তি কমিটি গঠনের অন্যতম সদস্য হাকিম হাফেজ আজিজুল ইসলাম তার বড় ভাই। মুক্তিযুদ্ধ চলাকালে কামরুল ইসলাম তার ভাইয়ের মালিকানাধীন প্রিন্টিং প্রেসে ম্যানেজার হিসেবে কাজ করতেন। সে সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ইবলিসের দিনলিপি নামে সাপ্তাহিক বিশেষ সম্পাদকীয় প্রকাশ করতেন তিনি। কামরুলের ভয়ে তার সংসদীয় এলাকা সহ বিভিন্ন মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন না। তিনি আইন প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বহু নিরপরাধ মানুষকে জেল জুলুমের মাধ্যমে নির্যাতন করতেন। তিনি ফ্যাসিস্ট সরকারের অন্যতম কলঙ্কিত চরিত্রের অধিকারী ছিলেন। ফ্যাসিস্ট সরকারের বহু অপকর্মের ঘনিষ্ঠ সহচর হিসেবে তাকে নিয়ে দেশ ও বিদেশে জনশ্রুতি আছে। তার গ্রেপ্তারে এলাকায় সাধারণ মানুষের মধ্যে শান্তি ফিরে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসিনার মন্ত্রী দীপু মনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনির রয়েছে অবৈধ সম্পদের পাহাড়। নিজ নামে ভাই ডাক্তার জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু ও পরিবারের অন্য সদস্যদের নামে হাজার হাজার কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ করেছেন সাবেক এই পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী। দীপু মনির দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খোলেনি তার মন্ত্রণালয়ের সচিবরা। অনেকে বলছেন, মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য 2 কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি 50 লাখ টাকা ঘুষ নিতেন। তার সময়ে শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট। দীপু মনি শিক্ষামন্ত্রী থাকাকালে তার ভাই টিটুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের এক বিশাল রাজত্ব কায়েম করেন। সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি ও কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়টি। শিক্ষা প্রশাসনে প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাতে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। সর্বনিম্ন 2 লাখ থেকে সর্বোচ্চ 20 লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাবি, রাবি, চবি, জাহাঙ্গীরনগর বাদে সব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে। শেষ সময়ে 2 কোটি দাও ভিসি হও এমন একটি কথা ছড়িয়ে পড়ে। এরপর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ বাণিজ্যে মেতে ওঠেন ভিসিরা। ইউজিসির সরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা জানান, বাংলাদেশের ইতিহাসে সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে আর্থিক লেনদেনের কোনো নজির ছিল না, কিন্তু দীপু মনি সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরে নানা দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। তার বেসুমার ও দুর্নীতি অনিয়মের ক্ষেত্র ছিল শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ড। তার বিরুদ্ধে 900 কোটি টাকার অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তার ভাইয়ের স্ত্রী রাশিয়ান। অভিযোগ রয়েছে তার মাধ্যমে তিনি বড় অঙ্কের অর্থ পাচার করেছেন রাশিয়ায়। দীপু মনির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো চাঁদপুরের কুখ্যাত বালু খেকো সেলিমের মূল মদতদাতা তিনি। সেলিমকে বলা হয় দীপু মনির ক্যাশিয়ার। একসময় রিকশা ও নৌকা চুরি সহ ছোটখাটো অপরাধের সঙ্গে জড়িত সেলিম খান 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দীপু মনির সঙ্গে সখ্য গড়ে তোলেন এবং চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান হন। এরপর দীপু মনির প্রত্যক্ষ সহযোগিতায় মেঘনার বুক থেকে বালু তুলতে শুরু করেন। টানা 1 যুগের বেশি সময় ধরে বালু তোলেন তিনি। সরকারি নথি অনুযায়ী 2018 থেকে 2022 সাল এই 4 বছরেই দীপু মনির নির্বাচনী এলাকা চাঁদপুর সদর উপজেলার 21টি মৌজা থেকে 668 কোটি 33 লাখ ঘনফুটের বেশি বালু তুলেছেন সেলিম খান। প্রতি সিএফটি সাদা বালুর পাইকারি দর 2 টাকা।